পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে নারীর টানে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। সড়কে গাড়ির জট ও হালকা যানজট মারিয়ে বলা চলে স্বস্তিতেই নিজ নিজ গন্তব্যে ফিরছেন ঘরমুখো মানুষ। পদ্মা ও যমুনা সেতুতে যান চলাচল দ্বিগুণ হওয়ায় ধীরগতি তৈরি হলেও অচলাবস্থা নেই, অস্বস্তি নেই নৌপথেও। অন্যদিকে ভিড় বাড়লেও ট্রেনের শিডিউল ঠিক ছিল গতকাল পর্যন্ত, তবে আজ হঠাৎই বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। এই ঘটনায় ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরা মানুষই বেশি আহত হয়েছেন বলেও জানা গেছে। কার্যকর রেলওয়ে অ্যাক্ট 1890 অনুযায়ী ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ স্পষ্টভাবে নিষিদ্ধ হলেও কেন প্রতি বছরের ন্যায় এবারও বন্ধ করা যায়নি ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরা? এদিকে আবারও নৌ বা রেলপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ না শোনা গেলেও সড়ক পথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে। যাত্রীদের অভিযোগ, সরকারি চার্জ ঝুলিয়ে শেষ গন্তব্য কৌশল অবলম্বন করে বাসগুলো আগের বছরের ঈদগুলোর মতো এবারও বাড়তি ভাড়া নিচ্ছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি, বেশি তো নয়ই, উল্টো কয়েকটি পরিবহন এবার নির্ধারিত ভাড়ার চেয়ে 20 থেকে 30 টাকা কম নিচ্ছে। স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চেরও নির্ধারিত ভাড়ার চেয়ে 10% কম ভাড়া নির্ধারণ করেছে সরকার। সব মিলিয়ে এবার কতটা নির্বিঘ্নে হচ্ছে ঈদযাত্রা? ঈদযাত্রা স্বস্তি করতে বিগত সরকারের তুলনায় বিএনপি সরকারের নেওয়া উদ্যোগ কতটা প্রশংসনীয়? এছাড়া ঈদের ন্যায় সারা বছর পরিবহন খাতে চাঁদাবাজি কিংবা নৈরাজ্য দূর করে যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের পরিকল্পনা কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। খুবই ব্যস্ততম সময় পার করছেন আপনি এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সময় হয়তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকেন তাদের এই ঈদ যাত্রাকে ঘিরে। একটু অন্যরকম একটা প্রশ্ন দিয়ে শুরু করি শেখ রবিউল আলম। এর আগে এই মন্ত্রণালয়গুলোতে বেশি আমরা দেখেছি যারা দায়িত্ব পেয়েছেন তারা সবাই দলীয়ভাবে যথেষ্ট সিনিয়র এবং বিগত সময়ের দিকেও যদি আমরা তাকাই, বিগত সময়ে আসলে যেই সরকার ক্ষমতায় ছিলেন তাদের দলের সাধারণ সম্পাদকের মতো খুবই গুরুত্বপূর্ণ পদধারীকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। আপনি এবার নির্বাচিত হয়ে প্রথমবার মন্ত্রী হয়েছেন এবং প্রথমবারেই এই যে খুবই হেভিওয়েট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেটি দিয়ে একটু শুরু করতে চাই। কি মনে করছেন, কতখানি গুরু দায়িত্ব পেলেন? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা এই মুহূর্তে ডিবিসির সাথে যুক্ত আছেন। হ্যাঁ, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে একেবারে নতুন, ক্যাবিনেটও নতুন, দীর্ঘদিন রাজনীতি করেছি। জনগণ আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন, অবাধ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং জননেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি ক্যাবিনেট করেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করবার জন্য একটা দক্ষ, যোগ্য সরকার দরকার। সেইটা তিনি তার মতো করে বেছে নিয়েছেন এবং তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আস্থা রেখেছেন। আমি আমার যোগ্যতা, অভিজ্ঞতা এবং কর্মতৎপরতা, ট্রান্সপারেন্ট থাকার যে মানসিকতা অথবা স্বচ্ছতা অথবা প্রজ্ঞা, সেটা দিয়ে চেষ্টা করছি এই আস্থার মর্যাদা রাখার এবং কর্মতৎপর আছি। প্রধানমন্ত্রীর নির্দেশ, তার আগামী দিনের বাংলাদেশ এবং বর্তমান সরকারের যে কর্মকাণ্ড আছে জনগণের কল্যাণে অথবা জনগণের কাছে দায়বদ্ধ থেকে জনসমৃদ্ধি নিশ্চিত করবার জন্য, একটা ট্রান্সপারেন্ট রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার জন্য, সরকারের দপ্তরগুলিকে ফাংশন করানোর জন্য তিনি আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন। তার পরামর্শ করছি, চেষ্টা করছি সর্বাত্মকভাবে। এবারে আসলে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং বিগত 16-17 বছর আসলে আমরা যেই পরিস্থিতিতে, যে অবস্থানে বাংলাদেশকে পেয়েছি, সেখান থেকে আসলে টেনে তোলাটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমরা শুরু থেকে সবাই আসলে সেটি বারবার বলছি। যেই মন্ত্রণালয়ে তিনটি নিয়ে আপনি কাজ করছেন, সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন, এই জায়গাটিতে সবচাইতে বেশি সিন্ডিকেটের থাবা ছিল বলে একটা লম্বা সময় প্রচলিত ছিল। সেই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়া এখন আপনার জন্য কতখানি চ্যালেঞ্জ? না, আমি এখানে সিন্ডিকেটের অস্তিত্ব ছিল, আছে, থাকবে এটা দেখছি না। সত্যিকার অর্থে আমি সিন্ডিকেট বলতে আপনারা কী বুঝাচ্ছেন আমি ঠিক জানি না, কিন্তু আমি এখানে কিছুটা জরাজীর্ণতা আছে, কিছুটা অব্যবস্থাপনা আছে, এখানে শৃঙ্খলার অভাব আছে, এখানে ধরেন জবাবদিহিতার অভাব আছে, এখানে মানুষ অথবা পরিবহন সেক্টরে, যে সেটা নৌ বলেন অথবা রেল যদিও সরকার দ্বারা একেবারে পরিচালিত, যোগাযোগ ক্ষেত্রে যদি বলেন সড়ক যোগাযোগ, সেক্ষেত্রে যারা এই সেক্টরে ব্যবসার সাথে জড়িত আছেন অথবা এই পরিবহন সেক্টরে যারা জড়িত, তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা আছে, আধিপত্য বিস্তারের চেষ্টা আছে, সেখানে বেশ কিছু জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে, যেটা আমি বলতে চাচ্ছি সেটি আছে। কিন্তু এখানে সিন্ডিকেট করেই সব কিছু নিয়ন্ত্রণ করছেন সুবিধাভোগী এবং সেই সুবিধা থেকে সরকার লাভবান হবে, দল লাভবান হবে, এই রকমের
প্রক্রিয়াটা আমি একেবারে এখানে এখনো বিগত পর্যন্ত খুঁজে সময় পাইনি। এই ধারাটা আমরা দেখেছি, দল শুধু লাভবান হবে বলে নয়, এখানে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ সিন্ডিকেটটাকে ধরা হতো যে এই তিনটি মন্ত্রণালয়কে ঘিরে রয়েছে, যে কারণে আমি শুরুতে যেটি বলছিলাম যে আওয়ামী লীগ তাদের ভীষণ গুরুত্বপূর্ণ নেতাকর্মীদেরকে এই পদটিতে বসিয়ে রেখেছে দীর্ঘদিন। এবং এইটা আসলে প্রচলিত আছে যে এখান থেকে যে চাঁদাবাজির টাকা বা এই সিন্ডিকেটের মধ্য দিয়ে আসলে যেই দুর্নীতিগুলো হচ্ছে সেই টাকা সরাসরি দেশের বাইরে পাচার করা হয়। না, একেবারে আমার কাছে তা মনে হয়নি। এই সিন্ডিকেটের কোন জায়গা থেকে আপনি টাকা চাঁদা নেবেন আর কোন জায়গা নিয়ে সেই চাঁদার পরিমাণ সংরক্ষণ করে পাচার করবেন, আমার কাছে মনে হয় না এর কোনো ভিত্তি আছে। তবে এটা ঠিক আছে যে পরিবহন সেক্টরে আপনার দুইটি ব্যবস্থা আছে, একটা হচ্ছে চাঁদা আর একটা হচ্ছে চাঁদাবাজি। আমি হয়তো এই কথাটা বলতে বোঝাতে পারছি কিনা আমি জানি না। চাঁদা হচ্ছে মালিকরা একটা সমিতি করেছেন এবং সেটা বৈধভাবেই তারা করেছেন, তাদের কল্যাণে তারা নির্ধারিত একটা টাকা কালেক্ট করে তাদের প্রয়োজনে তাদের কল্যাণে ব্যয় করেন এবং সেটি তারা করতে গিয়ে তারা যে রেজিস্ট্রেশন নিয়েছেন অর্থাৎ আপনার সেই প্রক্রিয়ার মধ্যে থেকে তারা করতে বাধ্য। কিন্তু কালেক্ট করে কতটা ব্যয়ের স্বচ্ছতার সাথে করছেন সেখানে অনেক বিতর্ক আছে এবং সেটা দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, যেহেতু তারা ওখানে রেজিস্ট্রেশনটা নিয়েছেন, অর্থাৎ আয় ব্যয়ের যে হিসাব সেই জায়গার, অথবা আয়টা যেটা তারা নির্ধারণ করেছেন চাঁদা সম্মতি ক্রমে মালিকদের মধ্য থেকে অথবা সমিতির আলোচনার পরিপ্রেক্ষিতে, সেটার ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নিশ্চয়ই থাকতে পারে। আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে, শ্রমিকদের কল্যাণে একটা টাকা তারা ওই সমিতির নামে যেটা আপনি কালেক্ট করে তাদের প্রয়োজনে সেটা ব্যয় করেন। এই ব্যয় করার জায়গাটাও অস্বচ্ছ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু চাঁদাবাজি আর চাঁদাটাকে আমি বলতে চেয়েছি, চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি কেউ দিতে চান না কিন্তু তার প্রত্যেকটা জোর করে নেওয়া হচ্ছে। না, আমার এই কথা শেষ করতে দেন প্লিজ প্লিজ প্লিজ। আপনি আমার এই কথা সচেষ্ট না দিলে আমি যাব না, অসম্পূর্ণ থাকবে। চাঁদাবাজি একটা অবৈধ প্রক্রিয়া, স্বেচ্ছাচারী প্রক্রিয়া, গায়ের জোরের প্রক্রিয়া। মানুষরা দিতে বাধ্য না, দিতে চান না, দেওয়ার তার কোনো প্রয়োজন নাই, কিন্তু তার উপর তার কাছ থেকে নেওয়া হচ্ছে, নিয়েতে তাকে বাধ্য করা হচ্ছে এবং নিয়ে বিশেষ গোষ্ঠী অথবা কোনো প্রভাবশালী গোষ্ঠী, ব্যক্তি, স্বেচ্ছাচারী দল নিজের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে স্বেচ্ছাচারীভাবে নিয়ে ব্যবহার করছেন। এইটা আমার মন্ত্রণালয়ে থাকার কোনো সুযোগ আমি দিব না, আমি হতে দিচ্ছি না, হওয়ার কোনো সুযোগ আগামীতে থাকবে না। অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে। ইভেন আমরা এও বলেছি যে মালিক সমিতি এবং শ্রমিক সমিতি তারা যদি তাদের কল্যাণে নির্ধারণ করা কোনো টাকা কালেক্ট করতে চায়, সেটা রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র গাড়ি থামিয়ে করা যাবে না। সেটা মান্থলি হতে পারে, তাদের মতো করে মালিকরা সেখানে পে করতে পারেন রিসিটের মাধ্যমে, অথবা শ্রমিকরাও পে করতে পারেন রিসিটের মাধ্যমে, কালেক্ট করতে পারেন। কিন্তু সেটা মান্থলি অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায়, সেটা বাস স্ট্যান্ডের বাইরে, হাইওয়েতে, ওই জেলা শহরে, ওই ধরেন একটা জায়গায় দিয়ে গাড়ি যাচ্ছে, আপনি গাড়িটা থামিয়ে যে কোনো একজন লোক একটা রিসিট ধরিয়ে দিয়ে টাকা নিয়ে নেবে, এই বিশৃঙ্খলা, এই নৈরাজ্য, এটা আমরা বরদাস্ত করব না। আমরা তাদেরকে ডেকেছি, বলেছি অল্প দিনের মধ্যেই তাদেরকে এখানে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। তাদের কাছে যেটা এইভাবে তারা সেটা জ্ঞাত করবেন, আমাদেরকে জ্ঞাতর বাইরে যে কোনো জায়গায় আমরা জ্ঞাত হব না, মানুষ জানবে না কী প্রয়োজনে নেওয়া হচ্ছে, কী কারণে নেওয়া হচ্ছে, কয় টাকা নেওয়া হচ্ছে। এভাবে যত্রতত্র চাঁদাবাজি যদি যেটাকে আপনার বলা হচ্ছে সেটা হতে দেওয়া হবে না, কোনো অবস্থাতে হতে দেওয়া হবে না। আবার বাস স্টপেজের কিছু সার্ভিস আছে যেটা তারা শ্রমিকরা এবং মালিকরা তারা নির্বাহ করার জন্য ব্যয় করে, তার জন্য আবার টাকা কালেকশন করে। কিন্তু কোনো বাস রুট আছে যে ওই স্টেশনে সার্ভিস নিচ্ছে না, কিন্তু তাকে দিতে বাধ্য করা হচ্ছে। সেটা আমরা ইতিমধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছি এবং অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি বাস স্টপেজের সার্ভিস নেবেন না, কিন্তু ওখানে বাইপাস কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখান থেকে এসে বাস স্টপেজের কোনো এক শ্রমিক টাকা নেবে, কোনো এক মালিক সমিতি টাকা নেবে, সেটা হবে না। এভাবে আমরা এখানে শৃঙ্খলা আনার চেষ্টা করছি। অবৈধভাবে কারো কাছ থেকে টাকা কালেকশন করা যাবে না, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে, যেখানে যেখানে এখনো পর্যন্ত কিছুটা ব্যত্যয় হচ্ছে, আগামী দিনে নিয়ন্ত্রণ হবে। আবার এই চাঁদাবাজি এবং সমঝোতা নিয়ে আপনার যে বক্তব্য ছিল, সেটা কি নানানভাবে আসলে হয়তো টুইস্ট করারও চেষ্টা করা হয়েছে কিনা, নাকি আসলে আপনি সত্যি কার অর্থে সমঝোতা বলতে আসলে কাদের সাথে সমঝোতা মানে আমি মিন করেছি, ধরেন আমরা একটা সমিতি, চাঁদাটা কে নির্ধারণ করছে? সমিতি আলোচনা করে নির্ধারণ করছে, চাপিয়ে দিচ্ছে না তো। সমিতি আলোচনা করেছে, বাস মালিকরা তাই সম্মতি প্রকাশ করেছে যে ঠিক আছে আমরা 5 টাকা করে দিব। এটা তো কোনো এক ব্যক্তির সিদ্ধান্ত না। আপনি কখনো সমিতি আসেন কিনা আমি জানি না, আপনি প্রেস ক্লাবের সদস্য ডেফিনেটলি যে হন, আপনি বাৎসরিক একটা চাঁদা দেন। আমি ধরেন রিয়েল এস্টেটের সাথে জড়িত, আমি রিহাবের একটা বাৎসরিক চাঁদা দিই। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে চাঁদা দিই, একটা নির্ধারণ করা আছে, পে করতে হয় সদস্য হলে। আমি ধরেন মসজিদ কমিটিতে 3টি মসজিদ কমিটিতে আছি, আমাকে মান্থলি একটা টাকা দিতে হয়, তো সেটা তো আমি অ্যাগ্রি করে দিচ্ছি।
সম্মতি মানে আমি এটা বুঝেছি সমিতি যে টাকাটা নির্ধারণ করেছে সমিতি আলোচনা করে ঠিক করেছে, সদস্য কেউ হিসেবে চাপিয়ে আপনি দিনে যে কেউ চাঁদাটা জোর করে দিচ্ছেন। নিচ্ছে না, এটা মিন করেছি আমি। জি, 180 দিনের একটা পরিকল্পনার কথা আছে আপনাদের। এই 180 দিনের পরিকল্পনায় আপনার মন্ত্রণালয়ে আসলে কি কি পরিকল্পনা আছে সামনে? একেবারে নতুন অবস্থা, মাত্র এই সরকার 1 মাস পূর্ণ করেছে, এর মধ্যে ঈদ যাত্রার মতো একটা বিশাল বড় কর্মযজ্ঞ আপনাকে পালন করতে হচ্ছে। কিভাবে সামনে পরিকল্পনাগুলো? না, আপনি 180 দিনের কথা বললে এই অল্প সময় আমি বলে শেষ করতে পারবো না, অনেক কাজ আছে। আমরা নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকারটা করেছি জনগণের কাছে, সেই ইশতেহারের ভিত্তিতে যে কাজগুলি 6 মাসের মধ্যে করা সম্ভব, ইতিমধ্যে তো অনেক কিছু দেখেছেন। ফ্যামিলি কার্ড স্টার্ট হয়েছে, কৃষক কার্ড আগামী মাসে স্টার্ট হতে যাচ্ছে, ইমাম মুয়াজ্জিম তারপর খতিবদের দেওয়া হয়েছে, আপনার সম্মানী ভাতা দেওয়া হচ্ছে, উৎসব ভাতা দেওয়া হচ্ছে। আপনি ইতিমধ্যে এটাও দেখেছেন যে খাল খনন কর্মসূচি যেগুলি আছে সেগুলি আমরা শুরু করে দিয়েছি। এরকম বেশ কিছু আছে। আমার মন্ত্রণালয়তেও বেশ কিছু কাজ ইতিমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করেছি। যোগাযোগ মন্ত্রণালয়ের কাজগুলি একবার একদিন দুদিনে দৃশ্যমান করা যাচ্ছে না, 1 মাসে 6 মাসের মধ্যে বেশ কিছু কাজ রেল সেক্টরে, নৌ সেক্টরে এবং যোগাযোগ সেক্টরে আমরা চিহ্নিত করেছি, বাস্তবায়ন শুরু করতে চলেছি। তো ঈদের পরে সেই কর্মগুলি আমরা হাতে নিচ্ছি। যেমন ট্রেনের ক্ষেত্রে যদি বলেন, বেশ কিছু লোকোমোটিভ আমরা আনছি, আমরা কিছু কোচ আনছি, আমরা 2টি নতুন রুট চালু করছি। একটা হচ্ছে ঢাকা পাবনা, আরেকটা হচ্ছে ঢাকা খুলনা। এরকমভাবে কয়েকটা কোচ যুক্ত হবে, কয়েকটা ট্রেন লাইন যুক্ত হবে। আমরা যেটাকে বলা হয় ঢাকা নারায়ণগঞ্জ যে রুট আছে, এখান থেকে ঢাকা জয়দেবপুর ট্রেনের যে রুট আছে, টাঙ্গাইল পর্যন্ত ওটা বিস্তৃত করার চেষ্টা করছি। অর্থাৎ এই জায়গাগুলিতে একটা পরিবর্তন আমাদের মানে আসছে। এই যে রুটগুলোর কথা বলছেন, একটু তাহলে আমি জানতে চাই, বিগত সরকারের সময় বেশ কিছু মেগা প্রকল্প নেওয়া হয়েছিল এই সড়ক পরিবহনকে ঘিরে। সেই মেগা প্রকল্পগুলো যাচাই বাছাই করে আপনাদের সময় এগিয়ে নিয়ে যাওয়া হবে কিনা, বা চলমান থাকবে বলে এই ধরনের কোনো পরিকল্পনা আপনারা এখন পর্যন্ত? না, অনেকগুলি মেগা প্রকল্প আমরা ইতিমধ্যে যাচাই বাছাই আমি করেছি। কয়েকটির প্রয়োজন আছে, কয়েকটি ব্যয়বহুল বেশি, আবার কয়েকটি আছে প্রয়োজন ছিল না, এরকম আছে। তো যেগুলির প্রয়োজন আছে সেগুলিতে আমরা কোনো কোনো জায়গায় প্রতিবন্ধকতা হচ্ছে, যে ব্যয়ে এখন করতে হচ্ছে। আপনি 5 বছর আগে প্রকল্প নেওয়া হয়েছে, কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, যে শর্তে লোন পাচ্ছিলাম বিদেশি সহায়তার, সেটারও ধরেন এখন আর ওই স্ল্যাবে থাকছে না, যার ফলে ওই প্রকল্পগুলি বাস্তবায়ন করবার জন্য তার ব্যয় অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার ইতিমধ্যে প্রকল্প যতটুকু শেষ হয়েছে সেটা যদি আমি এখন স্টপ করে দিই তাহলে ওটাও এক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। ব্যয় অনেকটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আবার বিদেশিরা যে শর্তে আমাদেরকে সহযোগিতা করতে চলেছিল সেটা থেকে বেরিয়ে আসলে অন্য প্রজেক্টে আবার তাদের সহযোগিতা পাওয়া যাবে না, জাইকা অথবা এডিবি অথবা বিশ্ব ব্যাংকের, যার ফলে বেরিয়ে আসতেও যদি আপনি চান তার কিন্তু একটা প্রক্রিয়া আছে, নাহলে অনেক ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়। আমরা জনগণের স্বার্থ বিবেচনা করে, রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে যেখানে থাকা দরকার সেখানে থাকতে চাইছি, যেখান থেকে বেরিয়ে আসার সুযোগ আছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি। আমার মনে হয় 1-1.5 মাসের মধ্যে এই মেগা প্রকল্পগুলিতে একটা সুস্পষ্ট চিত্র আপনাদেরকে দিতে পারবো যে কোনটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আর কোনটা আমাদেরকে ড্রপ করতে। মেগা প্রকল্পগুলোর অনেকগুলো প্রকল্প আমরা দেখেছি মাঝপথে এসে থেমে আছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। সেই কারণে দেখা গেছে জনদুর্ভোগ অনেক বেশি হয়েছে। আপনি নিশ্চয়ই সড়কের অবস্থান দেখেছেন, সেখানে উড়াল সেতুগুলো কিংবা আসলে এক্সপ্রেসওয়ের কথা যদি আমি বলি, এই যে অর্ধেক পথে এসে থেমে থাকা কাজগুলো, সেগুলোর আসলে ভবিষ্যৎটা কি? না, সেগুলি আমরা করব। বেশ কিছু, যেমন ঢাকা সিলেট মহাসড়ক, এটা আমরা করছি, আমরা চালু করেছি এবং এখনও পর্যন্ত ল্যান্ড রিকুইজিশনটা 840 একর হওয়া উচিত ছিল, আমরা মাত্র 230 একর হাতে পেয়েছি, এখনটা হয়নি। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন করার ক্ষেত্রে আমাদের বেশ কিন্তু জটিলতা তৈরি হয়েছে। তো সেটা আমরা দ্রুততম সময়ের মধ্যে করে সিলেট সড়কটা আমরা করছি। আবার ধরেন আশুলিয়া এক্সপ্রেসওয়ে যেটা আছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। ওই প্রকল্পের অগ্রগতি শেষের 3.5 বছরে যেটা ছিল ভালো ছিল, এবং যে কোম্পানিটা করছে আমার কাছে মনে হয়েছে যে না, তারা সঠিকভাবে এই প্রকল্পটা এগিয়ে নিতে সক্ষম আছে। কিছু ব্যয় বেড়েছে, আবার কিছু কাজও নতুন করে যুক্ত হয়েছে। এটা নিয়ে একটা বিচার বিশ্লেষণ হচ্ছে। নিশ্চয়ই আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে একটা নতুন করে কিভাবে করা যায় তার সিদ্ধান্তে আসতে পারবে। আবার সেই সাথে তারেক রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যে এই বিএনপি নতুন করে কোনো মেগা প্রকল্পে যাবে না। তার মানে কি আসলে নতুন কোনো মেগা প্রকল্পের এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই? না, প্রয়োজন নেই আমি তা বলছি না। আবার যে মেগা প্রকল্পগুলি আপনি নিয়েছেন সেগুলি যেগুলি রাখার প্রয়োজন আছে সেটা সমাপ্ত করাও তো দায়িত্ব আছে। তো আপনি মেগা প্রকল্প নেবেন, টাইম মতো বাস্তবায়ন করতে পারবেন না, ব্যাংক ইন্টারেস্ট বাড়বে, দাতাদের মনে করেন যে অর্থনৈতিক চাপ আপনার উপর চলে আসবে, আমরা সেখানে যেতে চাচ্ছি না। এক কথায় জনগণের অর্থের অপচয় করতে চাইছি না। যে প্রকল্প থেকে দ্রুততম সময়ের মধ্যে জনগণ সুফল পাবে না সেই প্রকল্প বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার পাবে না। আপনি আর্থিক অবস্থার কথা বলছিলেন, তো আপনি তো একটা লম্বা সময় আসলে নির্যাতিত হয়েছেন যখন
আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আপনি মন্ত্রী, আমি জানি না আসলে আপনার বাজারে যাওয়ার সুযোগ হয় কিনা। আপনি চাঁদাবাজির কথা বলছিলেন, বাংলাদেশে আমরা এরকমও নজির দেখেছি যে 40 টাকার পণ্যটা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসতে আসতে 3 গুণেরও বেশি দাম, 200 টাকা 250 টাকা পর্যন্ত হয়ে যায়। সেই জায়গাটিতে যখনই আসলে ব্যবসায়ীদের সাথে কথা হয়, তারা সবসময় বলেন যে সড়কে যে চাঁদাবাজি হচ্ছে সেটিকে তারা দোষারোপ করেন। তাহলে তো চাঁদাবাজি হচ্ছে এবং সেটা নজির তো আছে। না, আপনি যদি ওইভাবে বলেন, আমি কিন্তু বলি, আমার মনে হয় যে আমার প্রশ্নের মানে উত্তরের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি বলছি না যে চাঁদাবাজি নেই, আমি বলছি চাঁদাবাজি একটা ফৌজদারি অপরাধ। সেটি করার জন্য, দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আবার ধরেন যোগাযোগ মন্ত্রণালয়ে সবারই এটা দায়িত্ব আছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আমরা নিচ্ছি। কিন্তু চাঁদা যেটা মানে সমিতি তাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য একমত হয়ে তাদের উপার্জিত অর্থ তারা কালেক্ট করে তাদের প্রয়োজনে ব্যয় করছে, সেটাকে আমি চাঁদাবাজি বলতে চাইছি না। আমি বলতে চেয়েছি যে সেটারও একটা জবাবদিহিতা থাকা উচিত, শৃঙ্খলা থাকা উচিত। যদি আপনি চাঁদা নেন, আপনি প্রেস ক্লাবে যদি চাঁদা দিয়ে থাকেন, নিশ্চয়ই একটা রিসিট দিয়ে নিয়ে আসেন একটা টাইমে, সেটা তো আপনাকে প্রত্যেক মাসে মাসে দিতে হচ্ছে না। অথবা কেউ এসে রাস্তাঘাটে নানানভাবে দলীয় নেতা কর্মীদের নাম নিয়ে অনেকেই চাঁদা দিচ্ছেন, তারাও এক ধরনের রিসিট দেওয়ার ব্যবস্থাও রাখেন, নানান রকম ব্যবস্থা। সেটা কোনো সুযোগ নেই, সেটা হতে দেওয়া হচ্ছে না, হতে দেওয়া হবে না। আমি আবারও বলছি, অনৈতিকভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ কোনো সুবিধা নিতে পারবে না। আমরা সরকারে থাকতে তা পারবে না। আমরা এটা দমন করবই, আমরা এটাকে ধরেন নিশ্চিহ্ন করবই। আমি আপনাকে একটু যদি একটা উদাহরণ দেই, ঠিক এই নির্বাচনের আগে আমার সহকর্মীরা সেখানে গিয়েছেন এবং তারাও দেখেছেন যে শহীদ জিয়ার যে মাজার আছে সেখানে যাওয়ার জন্য এক ধরনের রিসিট ছাপানো হয়েছিল। আপনাদের নজরদারি থেকে এই ধরনের ঘটনাগুলো এসেছে কিনা? রিসিট ছাপাতে হয়েছিল অথবা রিসিট নেওয়া হতো, এটা আমার জানা নেই। আমি দেখিনি, পাইনি। তো এরকম আছে, অনেক কথা অনেকভাবে আসে, কিন্তু দেখবেন যে অনেক সময় গিয়ে তার ভিত্তিও খুব কম পাবেন। জি, আমরা একটা বিরতিতে যেতে চাই, তবে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই। আপনি সড়ক পরিবহন, সেতু, রেলপথ, নৌ পরিবহন সবকিছু দায়িত্বে যেহেতু আছেন, রেলপথ নিয়ে আসলে বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনা আছে। একটা লম্বা সময় রেলে কালো বিড়ালের প্রভাব ছিল বলে একটা কথা প্রচলিত আছে। সেই প্রভাব থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা এবার, এবং রেলপথে আজকে যে দুর্ঘটনা ঘটেছে সেটি আসলে আমরা সামাল দিয়ে উঠতে পারবো কিনা। জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহনে আজকে আমার সাথে আছেন শেখ রবিউল আলম, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী। রেলের অবস্থানটিতে ছিলাম আমরা। একটা লম্বা সময়ে রেলপথে কালো বিড়ালের প্রভাব নিয়ে নানান আলোচনা ছিল। সেই কালো বিড়ালের প্রভাবটা কি আপনারা আসলে এখন দূর হতে দেখবো কিনা? না, কালো বিড়ালের প্রভাব কিছুটা আমি দেখেছি। কেন হলো যে বিগত সরকারের সময় 2,63,000 কোটি টাকা রেল খাতে ব্যয় হয়েছে। কার্যত পক্ষে আমরা 30-40 হাজার কোটি টাকা ব্যয়ের বেশি আর কোনো ব্যয় দৃশ্যমান দেখি না। তার মানে 2 লাখ কোটি টাকার উপর অপচয় হয়েছে, আত্মসাৎ হয়েছে। আবার যে প্রকল্পগুলি হয়েছে সেটা সমন্বিতভাবে হয়নি। রেল লাইনটা হয়েছে কিন্তু লোকোমোটিভ, ইঞ্জিন ধরেন অথবা কোচ আনা হয়নি, অর্থাৎ ওই লাইনটার সুফল মানুষ পায়নি, ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু ট্রেন লাইনটা হয়ে গিয়েছে, ইঞ্জিন নাই, কোচ নাই। আবার কোনো জায়গায় দরকার ছিল ওটাকে মিটার গেজ আছে, ব্রড গেজ করি নেই, গতি বাড়ি নিয়ে যাত্রী সাফারিং ঠিকই আছে। তো এই রকমের জায়গা থেকে বেশ কিছু অসামঞ্জস্যতা এখানে আছে, যেটার অর্থ ব্যয় হয়েছে কিন্তু সুফলটা জনগণ পায়নি অথবা জনগণের কাজে লাগেনি। এই রকমের কিছু প্রকল্প এখানে আছে এবং ব্যয় হয়েছে, যার ফলে আমি বলবো যে এখানে প্রচণ্ডভাবে অব্যবস্থাপনা ছিল, আত্মসাৎ হয়েছে। আরেকটা জিনিস এখানে হয়েছে, সেটা হলো যে আমাদের উচিত হচ্ছে কন্টেইনার, কার্গো এইগুলিকে যদি আমরা ট্রেনের যোগাযোগের মাধ্যমে বাড়াতে পারি। পৃথিবীতে একমাত্র ভারত এবং চীনে ট্রেন কিছুটা লাভ করে, বাকি সব জায়গায় কিন্তু সরকারকে সাবসিডি দিতে হয় যোগাযোগ খাতে। এটা একটা জনবান্ধব যোগাযোগ খাত, সরকারের সব জায়গায় সরকার কিন্তু এখানে সাবসিডি দেয়, ভর্তুকি দিয়ে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটার উন্নতি করবার জন্য এটা সেবা খাত হিসেবে ধরা হয়। আমাদের দেশেও যদি আমরা পণ্য বহন করতে পারতাম অন্তত 18-20%, তাহলে আমাদের এটাও লাভজনক করা সম্ভব ছিল। কিন্তু দুঃখজনক হচ্ছে 4% মাত্র কেবলমাত্র পণ্য আমরা ক্যারি করতে পারি, প্যাসেঞ্জার ক্যারি করে খুব বেশি লাভ করা যায় না। তো ইতিমধ্যে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি, যার ফলে রেল লাইনটাতে আপনি বেশ কিছু পরিবর্তন পাবেন। আবার ঈদযাত্রা ঘিরে রেলের উপর একটা বিশাল বড় চাপ থাকে, অনলাইনে টিকিটিং সিস্টেম, সেটিও আমরা জানি যে বিগত সরকারের সময় এই টিকিটিং সিস্টেমটা যাদেরকে দেওয়া ছিল তারাও একটা বড় সিন্ডিকেট ছিল। কিন্তু এখনও কি আসলে আমরা সেই ভোগান্তি থেকে দূর হতে পারলাম কিনা? মাত্র 5 মিনিটের মধ্যে দেখাচ্ছে যে অনলাইনে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। না, আপনার এই জানার ক্ষেত্রে সমস্যা আছে। এবার অনলাইনের টিকিট বিক্রি নিয়ে কোনো অভিযোগ নেই, আমরা একবার স্বচ্ছতার সাথে করেছি। সমস্যা হচ্ছে যখন ওপেন হয় 37 লাখ লোক নক করছে সে টিকিটের জন্য।
আবার কেউ একজন পেয়েছেন, সে 4টে টিকিট বুক করছে, তাকে পেমেন্ট করার জন্য 5-7 মিনিট সময় দিচ্ছে, সে পায় যে আমি যেহেতু টিকিট বুক করতে পেলাম, আপনি আমাকে 5 মিনিট কিন্তু ওই সফটওয়্যার সময় দিচ্ছে, আপনি পে করেন। এই 10 মিনিটের মধ্যে অন্য নক করলে সে দেখছে যে এটা বুক হয়ে আছে। তো যার ফলে 37 লাখ লোক নক করে, আমরা টিকিট দিতে পারি ধরেন প্রতিদিন 38 থেকে 40 হাজারের বেশি না। তো এই রকমের একটা জায়গায় ফলে মনে হয় যে বুক হয়েছে, কিন্তু এবার অন্তত স্বচ্ছতার সাথে যারা অনলাইনে টিকিট কেটেছেন অগ্রাধিকার ভিত্তিতে, যিনি আগে চেয়েছেন তিনি আগে পেয়েছেন, এভাবে বুক হয়েছে। কোনো অনিয়মের অভিযোগ আমি নিজে পাইনি। আরেকটা কথা আপনাকে বলি, এবার ঈদ যাত্রা 13 তারিখ থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আজকে দুপুর 1:45 পর্যন্ত সমস্ত ট্রেনই নির্দিষ্ট টাইমে ছেড়ে দিয়েছে, শিডিউল মেনটেন করেছে। ভিতরে পরিবেশও চেঞ্জ হয়েছে। আমরা ধরেন সেবার মান যদি আপনি বলেন তার থেকে পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু 118টি কোচ ব্রড গেজে, মিটার গেজে আর ব্রড গেজে আরও 18টি কোচ যুক্ত করতে পেরেছি, 6 জোড়া স্পেশাল ট্রেন যুক্ত করতে পেরেছি। আবার সবচেয়ে আনন্দের ছিল যে আমরা 88টি লোকোমোটিভ এবার ট্রেন যাত্রা উপলক্ষে যুক্ত করতে পেরেছিলাম। সাধারণত অন্যান্য বার 77-78টি লোকোমোটিভ যুক্ত করা যায়, 85টা হলে বেশ ভালো হয়, সেখানে 88টা পেরেছিলাম, ভালোই চলছিল। আজকে দুপুরের এই যে একটা লাইনচ্যুতি আর কি, ট্রেন লাইনচ্যুতিটাই আমাদেরকে একটা বড় ঝামেলার মধ্যে ফেলেছে। এটা আসলে একটা বড় ইমপ্যাক্ট ফেলবে কিনা উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচলে, তার মানে একটা শিডিউল বিপর্যয়ের শঙ্কা তৈরি হলো কিনা এই ঘটনার মধ্যে? একটু সমস্যা হবে, কিন্তু আমরা সেটা আবার অন্যভাবে করছি, আপনার শিপমেন্টের মাধ্যমে করছি। শেখ রবিউল আলম, এখানে আসলে যারা আহত হয়েছেন তারা বেশিরভাগই আমরা জানি যে ট্রেনের ছাদে যারা অবস্থান করছিলেন, তারা ট্রেনের ছাদে ওঠা একদম আইনগতভাবে নিষিদ্ধ করা আছে, কিন্তু প্রতি বছরে না এবারও আসলে আমরা এই জায়গাটি বন্ধ করতে পারলাম না কেন? আসলে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফেরাটা বন্ধ করা যায় না? এবার অনেকটা বন্ধ হয়েছে, আগের মতো আপনি দেখবেন না, সত্য যেটা স্বীকার করবেন নিশ্চয়ই, কিছু আর প্রতিরোধ করা যায়নি। আমরা সর্বশক্তি প্রয়োগ করেছি, লজিস্টিক্যালি যতভাবে তাদেরকে করা যায়, নিবৃত্ত করা যায়, সবই করেছি। কিন্তু চাপটা কোনো সময় এরকম হয় যে তখন আবার বল প্রয়োগ করতে গেলে আপনারাই বলবেন যে এটা তো অমানবিক হয়ে গেল, মানুষ বাড়িতে যাবে, একটু সুযোগ নিক না। এরকমভাবে 2-4 জন উঠে যেতে পেরেছে, বাট সেটাও কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু আমরা সর্বশক্তি প্রয়োগ করার চেষ্টা করেছি, নিরুৎসাহিত করা, বাধ্য করা, চাপ প্রয়োগ করা, সবই করা হয়েছে। তবে যে কোনো বারের চেয়ে এবার কিন্তু ট্রেন যাত্রাটা নির্বিঘ্নে মনোরম পরিবেশে নির্দিষ্ট সময় যাচ্ছিল। যেটা হয়েছে আপনার ওখানে একটু বলি যে আমাদের ইতিমধ্যে আপনার জাহাজটা 2টি চলে গিয়েছে আর কি, রিপেয়ার কোচ ওখানে চলে গিয়েছে এবং তার আগে উদ্ধার কাজ শুরু করেছে। ভোরের আগেই আমরা মনে করছি যে আমরা ওই বগিগুলি যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে কোচগুলি পাশে নিতে পারবো, লাইনটা চালু করতে পারবো। লাইন চালু করার আগে পঞ্চগড় থেকে ঢাকায় যারা যাতায়াত করছেন তাদেরকে আমরা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে করছি, অর্থাৎ পঞ্চগড় থেকে ওখানে আসবেন, তিনি 2-2.5 কিলোমিটার ওখানকার স্থানীয় যানবাহনে এসে ঢাকা থেকে যেটা গেছে সেটাতে উঠে আবার চলে আসবেন। আবার ঢাকা থেকে যিনি পঞ্চগড় যাবেন ওখানে গিয়ে থামবেন, ওইটুকু পার হয়ে আবার পঞ্চগড় ট্রেনে ব্যাক করে চলে যাবেন। এইভাবে আমরা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছি। 2টি জায়গায় শিডিউল বিপর্যয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একটা খবর ভালো, সেটা হচ্ছে যে ঢাকার থেকে আজকে সন্ধ্যা এবং রাত্রে যে ট্রেনগুলি ছেড়ে যাচ্ছিল সেগুলি আগে পার হয়ে চলে আসছিল, যার ফলে আমরা এটা নির্দিষ্ট টাইমে ঢাকা থেকে চালাতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে ব্রড গেজের লাইন ছিল, মিটার গেজ দিয়ে আমরা কিছু ডাইভার্ট করে দিতে সক্ষম হয়েছি। এই পরিস্থিতিতে যে ম্যানেজমেন্ট সক্ষম, প্রয়োজন, সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি যাত্রী দুর্ভোগ লাঘব করার জন্য। প্রকল্পগুলো নিয়ে তো আলোচনা করছিলাম। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের রাজধানী ঢাকায় মেট্রো রেলের প্রকল্পেরও দৃশ্যমান কোনো বড় অগ্রগতি হয়নি। পাতাল রেল নিয়ে আসলে যেই প্রকল্প আছে সেটি একেবারেই অন্ধকারে ডুবে আছে। পাতাল রেল নিয়ে আসলে আপনাদের সামনে পরিকল্পনা কি? পাতাল রেল তো আমি বলবো না, আমি বলবো হচ্ছে এমআরটি লাইন 1 এবং লাইন 5 এর নর্থ, এই দুটি হচ্ছে আমাদের জায়গার সাথে চুক্তিবদ্ধ ছিলাম। তো সেই জায়গায় এটা শুরু হতে, কার্যকর হতে বেশ দেরি হয়েছে। 44,000 কোটি টাকা ব্যয়ও বেড়েছে। হ্যাঁ, না দ্বিগুণ হয়ে যাচ্ছে ব্যয় এখন যা বলছে জায়গা। এবং এর কারণও আছে অনেকগুলি, কারণ কিছু কারণ অস্বীকার করা যাবে না। কারণ আমরা এমআরটি 6 যেটা চলাচল করছে তার সাথে যদি তুলনা করি তাহলে আপনি এমআরটি লাইন 5 নর্থ এবং লাইন 1 সেটা অনেকটা হচ্ছে যে মাটির নিচ দিয়ে আসবে, আন্ডারগ্রাউন্ড দিয়ে আসবে, সেটার ব্যয় পৃথিবীর সব জায়গায় দ্বিগুণ 3 গুণ। সেটা একটা বিষয় এখানে দাঁড়াচ্ছে। আরেকটা বিষয় দাঁড়াচ্ছে যে আমরা 300 ফিটের মাঝখান দিয়ে যদি ওটা আনতে চাই, কাঞ্চন হয়ে ওই জায়গার থেকে যদি আনতে যাই, এখানে অনেক স্থাপনা ভাঙতে হচ্ছে, নতুন করে আবার সেটা নির্মাণ করতে হবে, অপসারণ করতে হবে, সেখানে বেশ কিছুটা ব্যয় বাড়ছে। এই দুটি জায়গা থেকে চিন্তা করা হচ্ছে যে 300 ফিটের মাঝখান দিয়ে না নিয়ে ওই বসুন্ধরা লেক বরাবর পাশ দিয়ে নিলে কিছুটা ব্যয় কমানো যাবে। আর আন্ডারগ্রাউন্ড হলে
এলিভেটেড হলে দুটির মধ্যে কিন্তু ব্যয়গত কিছুটা পার্থক্য আছে। তো সেটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। ব্যয় নিশ্চিতভাবে বাড়ে, এতে সন্দেহ নেই, কিন্তু এতটা ব্যয় বাড়িয়ে আমরা করব কি না সে জায়গায় আমাদের এখনও সিদ্ধান্তহীনতায় আমরা আছি। তবে এটাও আবার ঠিক যে আমরা যদি জায়গাকে দিয়ে এই প্রজেক্ট করতে সক্ষম না হই, আর এই প্রজেক্ট যদি আমরা অন্য জায়গা থেকে করতে চাই, এই মুহূর্তে ব্যয় আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সব কিছু মিলিয়ে একটা চিন্তায় আমাদের আসতে হবে এখানে, যেহেতু লাইন 1 এবং লাইন 5 এমআরটি খুবই গুরুত্বপূর্ণ দুটি লেন, আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে এটা কোন প্রক্রিয়ায় যাওয়া যায়, এমনকি ওয়ার্ল্ড ব্যাংক আইডিবিকে যুক্ত করা যায় কি না। তবে আরেকটা বাজে অভ্যাস আছে যে জায়গা ওখান থেকে ব্যাক করলে ওয়ার্ল্ড ব্যাংক আইডিবি তারা আবার ইন্টারেস্ট অনেক সময় থাকে না। এটা ইন্টারন্যাশনাল কিন্তু একটা সিন্ডিকেট যদি বলেন তাহলে সিন্ডিকেটের মতো হয়ে যাবে। আমরা সিন্ডিকেটটাকে যেভাবে সংজ্ঞায়িত করি, আমি সেভাবে সংজ্ঞায়িত করার তার পক্ষে না, কিন্তু অন্যরা আবার নিরুৎসাহিত হয়ে যায়। যার ফলে এই প্রকল্পগুলি বিগত সরকার যেভাবে নিয়েছে সেখান থেকে আমাদের যদি করতে হয় বেশ কিছু বাস্তবিক জটিলতা, চ্যালেঞ্জ এবং ব্যয় বাড়ার ঝুঁকি নিতে হচ্ছে, যার জন্য আমরা চিন্তা করছি যে কোনটা জনবান্ধবভাবে দেশের স্বার্থে হবে সেভাবে এগোতে চাচ্ছি। এবং যে এই ঝুঁকির কথা আপনি বলছেন, কিন্তু একটা চ্যালেঞ্জিং অবস্থায় তো আসলে আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন। সড়ক মহাসড়কের বেহাল দশা, এটা আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি। সড়কে নানান জায়গায় ভাঙচুর আছে, খানাখন্দ আছে। সেই কারণে দেখা গেছে যে ঈদযাত্রায় একটা লম্বা সময় জনগণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে, যাত্রা ধীর গতিতে হয়, সে কারণে একটা বিশাল বড় যানজট সৃষ্টি হয়। বিশেষ করে আসলে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার যে স্পটগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ স্পটগুলো, সেখানে দেখা গেছে 50 কিলোমিটারেরও বেশি সড়ক আসলে যানজটে আটকে থাকে। এই জায়গাগুলো নিয়ে আসলে আপনারা নতুন করে কিছু ভাবছেন কিনা? আপনি বলছেন থাকে, কিন্তু এবার থাকিনি, এটা একটু পরিবর্তন হন, রং মেসেজ যাবে। এবার থাকিনি। এবার আমি আপনাকে বলি যে মহাসড়কগুলিতে প্রয়োজনীয় সংস্কার আমরা করেছি। কোনো কোনো জায়গায় ব্রিজ এবং মহাসড়ক নির্মাণ চলছিল, সেখানে নির্মাণ সামগ্রী ইকুইপমেন্ট যা আছে পাশে নিয়ে 2-4টি লেন আমরা সক্রিয় রেখেছি। শেষ মুহূর্তে চ্যালেঞ্জ হয়েছিল মহাসড়কের আশপাশ থেকে গার্মেন্টস ছুটি হয়ে গেলে অস্থায়ী বাজার বসে যায়, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা অনেকটা নিয়ন্ত্রণ করে নির্বিঘ্নে ঢাকার থেকে ঢাকার বাইরে মানুষ যাতায়াত করতে পারছে। শুধুমাত্র চন্দ্রাতে সবসময়ের জন্য একটু চাপ আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত, ভোর থেকে দুপুর পর্যন্ত ধরেন ঠিক ছিল, বৃষ্টির পর আমি এখন সর্বশেষ জেনেছি চাপটা একটু বেড়েছে, গাড়ির গতি ধীর। ঢাকা চিটাগাং চমৎকারভাবে যাচ্ছে, ঢাকা খুলনা কোনো সমস্যা নেই, ঢাকা আরিচা বেশ ভালো। চন্দ্রাতে গিয়ে এবং গাজীপুরের থেকে ওই দিকে যেতে ময়মনসিংহের দিকে একটু চাপ ছিল, বিশেষ করে আজকে সন্ধ্যায় দুপুরে গার্মেন্টসের হাজার হাজার বলবো না লাখ লাখ শ্রমিক যখন চলে এসেছে। মনে রাখা দরকার 3 থেকে 2.5 দিনের মধ্যে 1.5 কোটি মানুষ একটা শহর যখন ছেড়ে যায় এবং সেই শহর থেকে যাওয়ার মাত্র 4টি পথ যখন হয় এবং অধিকাংশ পথ যদি সড়কমুখী হয়, তো সেখানে যে চাপটা তৈরি হয় তা ব্যবস্থাপনা করা বেশ জটিল, কঠিন, কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছি। এই ব্যবস্থাপনা জায়গাটিতে যেই জায়গাটিকে আপনি বলছেন যে বেশিরভাগ আসলে ঢাকা ছেড়ে যাওয়ার সড়কমুখী আসলে সবার এক ধরনের যাওয়ার প্রবণতা দেখা যায়, এই জায়গাগুলোকে আসলে বিকেন্দ্রীকরণ করার কথা আপনারা চিন্তা করেছেন কিনা? নদীমাত্রই বাংলাদেশ আমরা বলি, কিন্তু নদীগুলোকে আসলে আমরা কতখানি কাজে লাগাতে পারছি সেটিও একটা বড় প্রশ্ন। আমি এই উত্তরটা নিবে, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 পাত নিবেদিত রাজকাহনে। শেখ রবিউল আলম, যে জায়গাটিতে আমরা ছিলাম, নৌপথের কথা, আমরা নদীমাতৃক বাংলাদেশের কথা বলছি, কিন্তু নৌপথটাকে আসলে আমরা কতখানি কাজে লাগাতে পারছি? আজকে আসলে যেই লঞ্চে দুর্ঘটনা ঘটেছে, যদিও খুবই তাৎক্ষণিকভাবে আপনারা আসলে সিদ্ধান্ত নিয়েছেন, সদরঘাটে দুর্ঘটনায় দায়ী 2টি লঞ্চের রুট পারমিট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এই জায়গাটি আসলে জবাবদিহিতার আওতায় আনার যে জায়গাটি, এটি আসলে সবসময় একই রকম থাকবে কিনা? না, থাকা উচিত। এবং কথাটা হচ্ছে যে জনসচেতনতার তো কিছুটা অভাব আছে। লঞ্চে ওঠার জন্য যে প্রক্রিয়া, যে দুর্ঘটনা ঘটেছে খুবই মর্মান্তিক, দুঃখজনক, কিন্তু তারাও কিন্তু সেই প্রক্রিয়াটা অনুসরণ করেনি। ট্রলারে এসে 2টি লঞ্চের মাঝখানে তারা পড়ে গিয়েছে। এইভাবে তো লঞ্চে ওঠাটা ঝুঁকি এবং অ্যালাউ না। এটা আপনি এখন লঞ্চে ওঠাটাও কি বল প্রয়োগ করে পিছন দিক থেকে নিয়ন্ত্রণ করবেন? তো এই রকমের একটা জনসচেতনতার অভাবও আমাদের মধ্যে আছে, যাত্রীদের মধ্যে। তারা প্রচণ্ড ঝুঁকি নিয়ে এইভাবে উঠতে চায়, সবসময় হয়তো নিয়ন্ত্রণ করা যায় না। আপনি লঞ্চঘাটের চিত্র যদি আমি বলি, আমি নিজে লঞ্চঘাটে গিয়েছি গত পরশুদিন। আমরা ভাড়া, নির্ধারিত ভাড়ার ঈদ উপলক্ষে 10% কমিয়ে দিয়েছি, চার্ট করিয়ে দিয়েছি। ওখানে আপনার মনিটরিং টিম আছে, ভিজিলেন্স টিম আছে, আমাদের BIWT এর টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে। 1 টাকাও কেউ ভাড়া বেশি নিলে তা মানে আপনি কমপ্লেন করলে ব্যবস্থা হচ্ছে, এবং তারা কেউ ভাড়া বেশি নিচ্ছে না, তারা অ্যাগ্রি করেছে। দ্বিতীয়ত, লঞ্চে উঠা নামা সেই সমস্ত জায়গাগুলিতে আমরা গত 10 দিনের জন্য ওখানে কিন্তু আপনার আছে, চার্জ আছে আর কি, ইজারা চার্জ, সেটা মৌকুব করে দিয়েছি। আমরা ট্রলি দিয়েছি, অনেক মালামাল নিয়ে ট্রলিতে মানুষ উঠে যাচ্ছে দেখবেন আনন্দের সাথে। আবার আমরা হুইল চেয়ার দিয়েছি, অসুস্থ লোক যারা, তারা কিন্তু হুইল চেয়ারে উঠে যেতে পারছে।
ওখানে যারা কুলি, যারা টানাটানি করে, তাদেরকে আমরা 10 দিনের পেমেন্ট দিয়ে দিয়েছি, যাতে পাবলিকের কোনো টাকা দিতে না হয়, এই সার্ভিসটা এনশিওর করার জন্য। তারা স্বেচ্ছায় কিন্তু এটা করে দিয়েছে। শৃঙ্খলা যথেষ্ট ওখানে কিন্তু আছে। এবং লঞ্চগুলি ছাড়া তারপর ওখানে কেবল নোঙর করানো, যাত্রী উঠা, সেখানেও কিন্তু বেশ নিরাপদ আছে। সবই ভালো চলছিল। অনাকাঙ্ক্ষিতভাবে ট্রলের এসে এক পরিবারের 3 জন ওখানে উঠতে গিয়ে একজন ডেথ হয়েছেন, একজন নিখোঁজ আছেন, আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। 2টি লঞ্চের চাপের মধ্যে ওনারা পড়েছেন। এখন এটা তদন্ত কমিটি করা হয়েছে। হ্যাঁ, তদন্ত কমিটি বলবেন যে তদন্ত কমিটি তো করা হয়, করার আগেও কিন্তু আমরা অ্যাকশান নিয়েছি। 2টিরই রুট পারমিট আমরা বাতিল করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা যেগুলি আছে সেগুলি নিচ্ছি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, কিন্তু আমি এটা বলতে চাই ব্যবস্থাপনা যতটা না ত্রুটি, তার চেয়ে হচ্ছে যাত্রী সচেতনতার একটা অভাব আছে। ভাড়ার কথা যখন আপনি বলছিলেন, জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধির একটা বিরাট বড় সংখ্যা ছিল বিশেষ করে এই যুদ্ধের কারণে, সেটি আসলে আপনারা বাড়তে দেননি এবং রেশনিং পদ্ধতি চালু করার মধ্যে একটা বেশ নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে ছিল, সেটির জন্য আপনারা অনেক প্রশংসাও করিয়েছেন। কিন্তু আবার সেই একই জায়গা থেকে একটা সংখ্যা ছিল যে এবার অনেক বেশি হয়তো যাত্রী পরিবহনে ভাড়া বাড়বে, সেখানেও আপনি বলছেন যে 20-30 টাকা হয়তো নির্ধারিত ভাড়া চাইতে কমও নিচ্ছে, আবার কোথাও কোথাও কিন্তু বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ আছে। আমি বলি আপনাকে, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ কাউন্টারগুলিতে টোটালি নেই, আমি পাইনি। আমি নিজে সবগুলি স্টেশনে গিয়েছি, বাস স্টপেজে গিয়েছি, আমি নিজে গিয়ে ওখানে ভাড়া যারা নেন কাউন্টারে কথা বলেছি, তারা নিচ্ছেন না। আবার ওখানে ভাড়া নিলে সাথে সাথে অভিযোগ করার 4 থেকে 5টি জায়গা আছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি কন্ট্রোল রুম বলেন, মনিটরিং সেল বলেন, আপনারা হটলাইনে নাম্বার দিয়েছি, ওখানে র্যাবের একটা টিম আছে, আবার ধরেন বিআরটি এর টিম আছে। কেউ এ পর্যন্ত অভিযোগ করেনি যে তার কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এবং যাত্রীরা অভিযোগ করলে সাথে সাথে তার ব্যবস্থা হচ্ছে, কিন্তু ওখানে হচ্ছে না। বিচ্ছিন্নভাবে যেটা হচ্ছে, চলার পথে, মাঝপথে, কোনো জায়গায় স্টপেজ না, ধরেন ওই গাড়িতে গেলে ওখানে কিছু ব্রোকার টাইপের আছেন, তারা গাড়িতে উঠাই দিতে পারেন বা চান, এরকমভাবে টিকিট নেন, অথবা সাব আছে, এজেন্ট আছে, তারা দেখছে যে সে 10টা হয়তো টিকিট দিতে পারে, 5টা টিকিট অ্যালাউ করা আছে তার সেল করার, কিন্তু সে দেখছে যে 50 জন যাত্রী হয়ে গিয়েছে। তখন সে আড়ালে আবডালে গোপনে কন্ট্যাক্ট করছে যে না, 200 টাকা বেশি দিলে, 100 টাকা বেশি দিলে আমি তো একটা টিকিট দিতে পারবো। তখন যাত্রীও যাওয়ার স্বার্থে কোনো সময় এখানে কম্প্রোমাইজ করছেন, তিনি অভিযোগ করছেন না। আমাদের ধরেন মোবাইল টিম আছে, আমাদের হাইওয়ে পুলিশ, ওখানকার স্থানীয় পুলিশ, আমাদের বিআরটি এর কর্মকর্তারা, ভলেন্টিয়ার টিম, সবই কিন্তু আছে। কিন্তু অভিযোগ না করলে ভিতরে যদি এরকমভাবে নিয়ে ফেলে, তখন হয় কি, এটা দেখা, সুপারভিশন করা কঠিন। কারণ এগুলি তো পথে পথে হচ্ছে, ঘাটে ঘাটে বিভিন্ন জায়গায় একটা সুবিধাভোগী গোষ্ঠী তো আছে, তারা এই যাত্রীদের এই দুর্দশার সুযোগ নিতে চান। যে কোনো মূল্যে বাড়ি যাওয়ার যে মানসিকতা, সেখানে 50 টাকা 100 টাকা বেশি নেওয়ার একটা প্রবণতা আছে। একটা কথা বলি আপনাকে, নবীনগরে এরকম একটা প্রক্রিয়া হয়েছিল, সেখানে সাথে সাথে আমাদেরকে জানানো হয়েছে, মোবাইল কোর্ট গিয়ে 2টা কাউন্টারকে 10,000 টাকা 10,000 টাকা ফাইন করেছে এবং সেটা সিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে কাউন্টার। আরেকটা হয়েছে এই কাঁচপুরে, চিটাগাং রোডে, সেখানে গিয়ে আমার মনে হয় ইকোনো পরিবহন, আর একটা হচ্ছে নীলাচল পরিবহন, তাদের কাছেও এরকম একটা অভিযোগ আসার সাথে সাথে সেখানে গিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাছে অভিযোগ আসলে সেই ব্যবস্থা আপনারা তাৎক্ষণিকভাবে নিচ্ছেন? ওখানে অভিযোগ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোবাইল টিম সবই আছে। জি, ঢাকা চারপাশে যে সার্কুলার নৌ রুট পুনরায় চালু করা হবে আপনারা বলছেন, সেটি কবে নাগাদ চালু করার? না, এই নৌ রুটের যদি কথা আপনি বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি। যেমন আমরা কিন্তু 7,500 কিলোমিটার নৌপথ সচল রাখি ড্রেজিংয়ের মাধ্যমে। এই মুহূর্তে 1200 কিলোমিটার পথ খননের কাজ কিন্তু চলমান। আরও 4,500 কিলোমিটার নৌপথ খননের কাজ কিন্তু মন্ত্রণালয় থেকে নেওয়া আছে। কিন্তু নৌটা বেশি ব্যবহার হচ্ছে মালামাল ক্যারি করার জন্য। 70% কিন্তু আমাদের এই পণ্য নৌপথে কিন্তু ক্যারি হয়। পাবলিক উৎসাহিত কম, কিন্তু পাবলিককে উৎসাহিত করার জন্য আমরা নৌযাত্রাটা আরো মনোরম, আরো আকর্ষণীয়, আরো নিরাপদ আমার করা প্রয়োজন আছে। এখনো পর্যন্ত আসলে বাংলাদেশের সড়ক পরিবহনে যে যাত্রা, সেখানে আমাদের অনেক বেশি চাপ থাকছে এবং খুবই স্বাভাবিক। যদি আসলে আমি ঈদ যাত্রার কথাটিও না আসি, যদি আসলে একদম যে আমরা স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখছি সড়কে অটোরিকশার যে চাপ, সে কারণে আমরা নানান রকমের কথা শুনেছি। অটোরিকশা বন্ধ করার যখনই প্রচেষ্টা করা হয়, তখনই আমরা দেখি নানানভাবে আন্দোলন করা হয় এবং সেই আন্দোলনের তাগিদে দেখা গেছে যে সরকাররা আসলে পেছনে হটেন। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, আবার অনেক সময় দেখা যায় এই সড়কগুলোতে যখন আমরা বের হচ্ছি, নানানভাবে ডাইভারশন ইদানিং করা হয়, সেই ডাইভারশনগুলো জনগণকে জানিয়ে করার দরকার ছিল, তারা হয়তো জানান না। সে কারণে একটা লম্বা দীর্ঘ যানজট তৈরি হচ্ছে বলে কি মনে করেন? না, কিছুটা আছে, এর প্রভাব আছে। আমরা সড়ক পথে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চাই, বিশেষ করে বাস সার্ভিসে করতে চাই। আর ঢাকার আরেকটা সমস্যা হচ্ছে বহুমাত্রিক যানবাহন। ধরেন প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, এমন ঘোড়ার গাড়িও আছে এবং মানুষ চলে। তারপর বাস আছে,
টেম্পু আছে, অনেক রকমের যানবাহন। আমরা চাই মেট্রো থেকে মোনোরেলে, মেট্রোটা হবে ব্যাকবোনের মতো, সেখান থেকে মোনোরেলে বিভিন্ন অঞ্চলে, যেমন বাসাবো বলেন, হাজারিবাগ বলেন, আপনি বিভিন্ন স্টেশনের সাথে মোনোরেলতে যুক্ত করে আমরা একটা মানে দুটি স্টপেজ ক্রস করে আপনি যে কোনো গন্তব্যে যেতে পারবেন। দুই ধরনের নির্ভরতা। আরেকটা হচ্ছে বাস যাত্রাটাকে আমরা করতে চাই এটা শৃঙ্খলার মধ্যে, নির্দিষ্ট রুটে মানসম্মত নির্দিষ্ট স্টপেজে বাস থামবে এবং এক একটি রুট এক একটা কোম্পানিকে আমরা দিয়ে দিতে চাই। একেবারে ব্যক্তি মালিকানা যত্রতত্র একই রুটে 5টা মালিকের বাস চলছে, তার মধ্যে প্রতিযোগিতা, তিনি আবার কন্ট্রাক্টরকে দিয়ে ড্রাইভারকে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছেন, 5,000 টাকা তিনি চান একটা টিপের জন্য, যত নিতে পারো ড্রাইভার পাবে। তখন ড্রাইভার কি করছে, কে কার আগে যাবে, যে কোনো জায়গায় থামিয়ে আপনি সে প্যাসেঞ্জার নিতে চাইছে, এখানে শৃঙ্খলাটা আনতে চাচ্ছি। আপনি বলছেন শেখ রবিউল আলম, আমরা ইদানিং দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একেবারে জনসাধারণের মতন চলাচল করছেন, সেই যানজটে আমরা স্বয়ং প্রধানমন্ত্রীকেও বসে থাকতে দেখছি। তাহলে আমি তো একেবারে সাধারণ জনগণ, আমার আসলে মুক্তিটা কবে মিলবে ঢাকা শহরে অন্তত? না, মুক্তি মিলানোর জন্য আমাদের যা যা করণীয় করতে হবে। এটা তো ঠিক যে অটোরিকশার যে দৌরাত্ম গত 18 মাসে আপনি ধরেন হয়েছে, এর আগে এতটা ছিল না, রিক্সা ছিল, মেইন সড়কে চলতো না, এখন সর্বত্র চলছে। আমরা যেটা চাচ্ছি যে মেইন সড়কে অটোরিকশার দৌরাত্ম যেভাবে আছে সেখানে একটা শৃঙ্খলা আনতে চাই। যানবাহনগুলো থেকে আসলে মুক্তি মিলবে কিনা? না, মুক্তি মিলবে নিশ্চয়ই, নতুন যানবাহনের সংকলন করে মুক্তি মেলাতে হবে। আমি আবারও আপনাকে বলি যে একটা জায়গায় কিন্তু মনে নিতে হবে, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। পরিকল্পনা যাই করি, আপনি সক্ষম না হলে তো সুফল পাচ্ছেন না। তারপর যে জরাজীর্ণতা অব্যবস্থাপনা আছে সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটি আমাদের এস্টাবলিশ করা দরকার। 1 মাসের সরকার আমরা এই প্রবলেমগুলি চিহ্নিত করেছি, সমাধানের পথ কি সেটাও কিন্তু নির্দিষ্ট করেছি। বাট সেগুলি সমাধান করবার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যারা কাজ করছি দপ্তরে, তারা কিন্তু সার্বক্ষণিকভাবে চেষ্টা করে একটা পথে এগোতে চাচ্ছি। নিশ্চয়ই জনগণ যেহেতু আমাদের আস্থা রেখেছে ভোটের মাধ্যমে, আগামীতে রাষ্ট্র ব্যবস্থাপনা যেটা চলমান আছে, একটু ধৈর্য রাখলে অল্প দিনের মধ্যে সুসংবাদ পাবে, সুফল পাবে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মাঝে আজকে আমাদের কি সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।